সিঙ্গার সরকারি কলেজ ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সময়ে সারা বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় কলেজের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবুও এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে নিবিড় যোগাযোগের প্রয়োজনে সিঙ্গার কলেজ ফেসবুক পেজে এসে তোমাদের সাথে এই যোগাযোগের মাধ্যমে সমাগত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির প্রেক্ষাপটে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির বিষয়ে তৎপরতা এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগের স্বার্থে পড়াশোনার স্বার্থে সংশ্লিষ্ট নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতির প্রয়োজনে কলেজের এই আয়োজন। আমরা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে, মূলত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার 5টি অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। বিগত সময়ে একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে, আমাদের যে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম পত্র ও দ্বিতীয় পত্র থেকে মোট 5টি অধ্যায়ের উপর প্রশ্ন হয়েছিল। এর মধ্যে প্রথম পত্রের প্রথম 3 অধ্যায় এবং দ্বিতীয় পত্রের প্রথম 2 অধ্যায়। তাহলে বার্ষিক পরীক্ষায় পরবর্তী 5 অধ্যায় হিসেবে পরীক্ষা হলে বার্ষিক পরীক্ষায় তাহলে প্রথম পত্র থেকে পরবর্তী 2 অধ্যায় অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্রের পরবর্তী 2 অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরবর্তী 3 অধ্যায় অর্থাৎ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়। এই প্রথম পত্রের 2 অধ্যায় এবং দ্বিতীয় পত্রের এই 3 অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি নিতে হবে। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার তাগিদ হিসাবে ইতিমধ্যেই এই অচল অবস্থায় আমরা কলেজ নেটওয়ার্ক কার্যক্রমের মাধ্যমে এই 5টি অধ্যায়ের উপর একটি সাজেশন দিয়েছি। এই সাজেশনে আমরা 5টি অধ্যায় থেকে 12টি উদ্দীপক এবং 12টি উদ্দীপকের আলোকে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলা সৃজনশীল পদ্ধতিতে উদ্দীপকের উপর যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলা নিয়ে আমরা প্রশ্নগুলার উদ্দীপকের আলোকে যে প্রশ্ন, এই প্রশ্নগুলার উত্তর কেমন হতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। এবং এটাই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে টিউটোরিয়াল ভিডিও। তোমরা আসলে সৃজনশীল পদ্ধতিতে কোনো সাজেশন দেওয়া যায় না, তবুও তোমাদের সাথে এই প্রেক্ষাপটে আলোচনার অ্যাপ্রোচ হিসেবে এই সংশ্লিষ্ট অধ্যায়গুলোর উপরে যে উদ্দীপক তৈরি করা হয়েছে এবং উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো হয়েছে, এই প্রশ্নগুলো থেকে প্রশ্নের উত্তর কেমন হতে পারে তা নিয়ে আমরা আলোকপাত করব। এবং তোমরা এই বিষয়ে প্রয়োজনীয় মনোযোগ সহকারে খেয়াল করবে এবং সংশ্লিষ্ট অধ্যায়ের আরো অন্যান্য বিষয় ভালোভাবে অধ্যয়ন করে তোমরা
আগত বা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। যা হোক, এখন আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সমষ্টিক পর্যায়ে উৎপাদন অর্থাৎ প্রোডাকশন ইন ম্যাক্রো লেভেল, এই অধ্যায় থেকে দুটি উদ্দীপক নেওয়া হয়েছে এবং এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো আমি এখন প্রথম উদ্দীপকটি আমি পাঠ করছি এবং তার আলোকে যে প্রশ্ন আমরা পরবর্তীতে এগুলোর উপর আলোকপাত করব। প্রথম উদ্দীপকটি হচ্ছে, রিপন একজন ব্যবসায়ী। তিনি সবসময় কোম্পানির আয় ব্যয় নিয়ে ভাবেন। তিনি নিয়মিতভাবে কর প্রদান করেন। জাতীয় আয়েও তার কোম্পানির ভূমিকা রয়েছে, কারণ তিনি নিয়মিতভাবে সরকারকে কর প্রদান করে থাকেন। এটা হচ্ছে প্রথম উদ্দীপক। তার আলোকে যে প্রশ্ন সেটা হচ্ছে সৃজনশীল পদ্ধতির আলোকে যে প্রশ্ন। প্রথম প্রশ্ন, জাতীয় আয় কি? দ্বিতীয় প্রশ্ন, মোট দেশের উৎপাদন বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, জাতীয় আয়ে রিপনের কিরূপ অবদান রয়েছে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, রিপনের কর প্রদানে দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে প্রভাবিত হয় বলে তুমি মনে করো? এখানে আমরা আগে থেকে জানি যে সৃজনশীল পদ্ধতির যে প্রশ্ন, 4টা প্রশ্নের মধ্যে প্রথম 2টা প্রশ্ন হচ্ছে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমরা সরাসরি পাঠ্য বই থেকে পেয়ে থাকি এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরও আমরা পাঠ্য বই থেকে সকল আলোচনার অধ্যায়ের অন্যান্য সকল বিষয় সমৃদ্ধ আলোচনার প্রেক্ষিতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার উত্তর আমরা সমৃদ্ধ উত্তর তৈরি করতে পারি। তবুও আলোচনার অ্যাপ্রোচ হিসেবে আমরা যে উদ্দীপকগুলো দিয়েছি, উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো নিয়েছি, এখন এই প্রশ্নগুলোর উত্তর কেমন হতে পারে তার উপর আলোকপাত করছি। প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক, জাতীয় আয় কি? জাতীয় আয় হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় একটা অর্থ বছরে একটা দেশের জনগণ যে পরিমাণ পণ্য এবং সেবা উৎপাদন করে তার মূল্যমানকেই জাতীয় আয় বলে। অথবা একটি দেশের সকল নাগরিক উৎপাদনের সকল উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন ব্যবহার করে যে পরিমাণ বস্তুগত অবস্তুগত পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদন করে তার মূল্য নির্ধারণ করে মূল্যের যে সমষ্টি তা থেকে আমরা জাতীয় আয় পেয়ে থাকি। দ্বিতীয় প্রশ্ন, মোট দেশের উৎপাদন বলতে কি বোঝায়? ঠিক একইভাবে একটি নির্দিষ্ট অর্থ বৎসরে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট অর্থ বৎসরে সাধারণত 1 বৎসরকাল হয়ে থাকে। একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদন হয় তার আর্থিক মূল্যমানকেই মোট দেশের উৎপাদন বলে। মোট দেশের উৎপাদনের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে যে পরিমাণ পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদন হয় তার মূল্যমান হিসাব করে যা পাওয়া যায় সেটা হচ্ছে মোট দেশের উৎপাদন। এক্ষেত্রে দেশে কর্মরত বিদেশি নাগরিক যারা উৎপাদন কার্যক্রমের সঙ্গে তাদের উৎপাদনের হিসাবও এখানে মোট দেশের উৎপাদন অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দেশের নাগরিক যারা বিদেশে কর্মরত তাদের উৎপাদন হিসাব মোট দেশের উৎপাদন অন্তর্ভুক্ত করা হয় না। তৃতীয় প্রশ্ন, উদ্দীপক প্রয়োগমূলক, জাতীয় আয়ে রিপনের কিরূপ অবদান রয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি জাতীয় আয়ে রিপনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উদ্দীপকের আলোকে, কেননা রিপন একজন ব্যবসায়ী
ব্যবসার মাধ্যমে সে তার আয় করে থাকেন, ব্যবসার মাধ্যমে যা আয় করে থাকেন সেটা মুনাফা, এবং তার এই মুনাফা যখন তার ব্যক্তিগত খাতে আসে তখন সেটা তার আয়, তার ব্যক্তিগত আয়, এবং এই ব্যক্তিগত আয় থেকে সে কর প্রদান করে থাকে। কর হচ্ছে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, জনগণের উপর বাধ্যতামূলকভাবে প্রদেয়, কোন রকম প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো কিছুর প্রত্যাশা না করে রাষ্ট্র কর্তৃক প্রদেয়, যে বাধ্যতামূলক, রাষ্ট্র কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলকভাবে প্রদেয় জনগণের উপর যে অর্থ আরোপ করা হয় তাকে কর বলা হয়। এখানে উদ্দীপকের প্রশ্ন আমরা দেখতে পাই, রিপন একজন ব্যবসায়ী, সে তার ব্যবসার নিয়মিত আয় ব্যয়ের খোঁজখবর রাখেন। তিনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করে যে আয় করেন তিনি তার আয় থেকে কর প্রদান করে থাকেন। আসলে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে যদি অনুকূলভাবে ব্যবসায় কার্যক্রম পরিচালিত হয় তার মুনাফা হয়। মুনাফা যখন তার ব্যক্তিগত আয় আসে তখন সেটা ব্যবসার জন্য মুনাফা, কিন্তু ব্যক্তিগত আসলে তার ব্যক্তিগত আয়, এবং এই আয় থেকে সে কর দিয়ে থাকে। এই কর প্রদানের মাধ্যমে দেশের জাতীয় আয় সমৃদ্ধ হয়। কেননা কর সংগ্রহের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়। সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়, সামগ্রিকভাবে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। জাতীয় আয় বৃদ্ধি পেলে সরকার এই জাতীয় আয়, সমৃদ্ধ জাতীয় আয় থেকে সরকার দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করতে পারে। তাই উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি, জাতীয় আয় রিপনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জাতীয় আয় সমৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি এবং জাতীয় আয় সৃষ্টিতে রিপনের কর প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথম উদ্দীপকের চতুর্থ প্রশ্ন উচ্চতর দক্ষতা বিষয়ক প্রশ্ন, সেটা হচ্ছে রিপনের কর প্রদানে দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে প্রভাবিত হয়। আমরা উদ্দীপকের আলোকে বলতে পারি, রিপনের কর প্রদানে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপকভাবে প্রভাবিত হয়। ঠিক একইভাবে আগের আলোচনা সূত্র ধরে বলতে পারি, রিপন কর হচ্ছে দেশের সরকার কর্তৃক নির্ধারিত, জনগণ কর্তৃক বাধ্যতামূলকভাবে প্রদেয় তার আয়ের উপর যে অর্থ কর হিসেবে প্রদান করে তাকে কর বলে। এই কর জাতীয় আয় বৃদ্ধিতে, রাজস্ব সংগ্রহে, সরকারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সরকারের আয় বৃদ্ধি পেলে সরকার দেশের জনগণের স্বার্থে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, দেশের অবকাঠামোগত উন্নয়ন, যেমন দেশে সড়ক, রেল, নৌ, বিমান যোগাযোগ এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট বন্দর, টার্মিনাল, এই সমস্ত খাতে সরকার অর্থ ব্যয় করে দেশে শিল্প কারখানা স্থাপন, শিল্প অবকাঠামোগত উন্নয়ন, সংগৃহীত রাজস্ব আয় সমৃদ্ধির মাধ্যমে, সংগৃহীত রাজস্ব আয় বৃদ্ধি পায় কর সংগ্রহের মাধ্যমে, জনগণের কর প্রদানের মাধ্যমে। এই কর জাতীয় আয়ের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই মূলধন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করা হয়। দেশের আমদানি রপ্তানি, যোগাযোগ, পরিবহন ব্যবস্থা, এই সমস্ত খাতে অর্থ ব্যয় করে এবং পরোক্ষভাবে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। এইভাবে পরিশেষে আমরা বলতে পারি, রিপনের কর প্রদানে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রভাবিত হয়। দ্বিতীয় উদ্দীপক, সমষ্টিক পর্যায়ে যে উৎপাদন, সেই অধ্যায়ের দ্বিতীয় যে উদ্দীপক সেটা হচ্ছে
দুটি ঘটনার আলোকে একটি উদ্দীপক তৈরি করা হয়েছে এবং তার আলোকে যে প্রশ্ন, এখন তার উপর আমরা আলোকপাত করব। দ্বিতীয় উদ্দীপক, প্রথম ঘটনা, জাহিদ 10 বছর যাবৎ কাতারে কর্মরত। তিনি প্রতি মাসে তার আয়ের বেশ কিছু অংশ দেশে প্রেরণ করেন। ঘটনা দ্বিতীয়, মিস্টার ববি ব্রিটেনের নাগরিক। তিনি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। প্রতি মাসে তিনিও তার দেশে টাকা পাঠান। এই দুটি ঘটনা একটি উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন জ্ঞানমূলক, নিট জাতীয় উৎপাদন কাকে বলে? খ, অনুধাবনমূলক প্রশ্ন, আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয়? গ, প্রয়োগমূলক প্রশ্ন, জাহিদের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয় পরিমাপে কিভাবে সম্পৃক্ত হয়? চতুর্থ প্রশ্ন উচ্চতর দক্ষতা বিষয়ক, সেটা হচ্ছে ববির আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে? তোমার মতামত দাও। আগের আলোচনার ন্যায় আমরা বলতে পারি প্রত্যেকটা প্রশ্নের উদ্দীপকের প্রত্যেকটা প্রশ্ন যে 4টা প্রশ্ন থাকে এর মধ্যে প্রথম 2টা প্রশ্নের উত্তরে আমরা সংশ্লিষ্ট টেক্সট বই থেকে সংগ্রহ করতে পারি। তবুও আলোচনার অ্যাপ্রোচ হিসেবে আমরা এগুলো নিয়ে একটু আলোকপাত করব। প্রথম প্রশ্ন, নিট জাতীয় উৎপাদন কাকে বলে? নিট জাতীয় উৎপাদন অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি অর্থবৎসরে দেশের জনগণ যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত মূলধনজাতীয় পণ্যের উৎপাদনে মূলধনজাতীয় পণ্য ব্যবহার হওয়ার কারণে মূলধনজাতীয় পণ্যের বৎসরের প্রারম্ভিক অবস্থায় মূলধনজাতীয় পণ্যের যে মূল্য থাকে, সারা বৎসর ধরে মূলধনজাতীয় পণ্য উৎপাদন কাজে ব্যবহার হওয়ার কারণে এগুলার ব্যবহারজনিত অপচয় সৃষ্টি, ব্যবহারজনিত অপচয় অথবা বছরের প্রথম অবস্থায় মূলধনজাতীয় পণ্যের যে মূল্য থাকে সারা বছর উৎপাদন কাজে ব্যবহৃত হওয়ার কারণে এগুলা এই সমস্ত মূলধনী পণ্যের যে উৎপাদন ক্ষমতা বা অপচয়জনিত কারণে মূলধনী পণ্যের বৎসরের প্রথম অবস্থায় যে মূল্য থাকে বৎসরের শেষে সেই মূল্য অপচয়জনিত খরচ বাদ দিয়ে পরবর্তী পর্যায়ে পুনরায় মূল্য ঠিক করতে হয় বা পুনরায় মূল্য নির্ধারণ করতে হয়। সেই ক্ষেত্রে মোট উৎপাদন থেকে মূলধন জাতীয় পণ্যের অপচয় বাদ দিয়ে যা পাওয়া যায় তাই হচ্ছে নিট জাতীয় উৎপাদন। অর্থাৎ এনএনপি সমান সমান জিএনপি বিয়োগ সিসিএ বা ডিসি। অর্থাৎ এনএনপি নেট ন্যাশনাল প্রফিট সমান সমান জিএনপি গ্রোস ন্যাশনাল প্রফিট বিয়োগ সিসিএ অর্থাৎ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বা ডিপ্রিসিয়েশন কস্ট। অর্থাৎ মূলধন জাতীয় পণ্যের অপচয় বাদ দিয়ে অথবা মূলধন জাতীয় পণ্য সারা বছর ব্যবহার হওয়ার ফলে তাদের যে পরবর্তী পর্যায়ে তাদের উৎপাদন শক্তিকে তাদের মূলধনী পণ্যের কর্মক্ষম ক্ষমতা সৃষ্টি করতে গেলে তার পিছনে যে ব্যয় হয় সেই ব্যয় বাদ দিয়ে মোট জাতীয় আয় থেকে বাদ দিয়ে নিট জাতীয় আয় নির্ধারণ করতে হয়। হচ্ছে খ, দ্বিতীয় উদ্দীপকের খ, আয় পদ্ধতিতে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা হয় তা বুঝিয়ে বলো। আয় পদ্ধতিতে আয় পদ্ধতিতে একটি দেশের জনগণ উৎপাদনে ব্যবহৃত উপকরণ সমূহ ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে পণ্য এবং সেবা উৎপাদন করে।
আয় পদ্ধতি উৎপাদনের উপকরণ সমূহ থেকে যে প্রাপ্ত আয় তার একত্র বা তার সমষ্টিকেই জাতীয় আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। তার সমষ্টির ভিত্তিতে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। যেমন উৎপাদনে ব্যবহৃত উপকরণ সমূহ যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি থেকে খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ এবং সংগঠন থেকে মুনাফা। অর্থাৎ ভূমি থেকে শ্রম যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা, এইভাবে আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। অর্থাৎ আয় পদ্ধতিতে জাতীয় আয় সমান সমান ভূমি থেকে খাজনা, শ্রম থেকে মজুরি, ভূমি থেকে খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধন থেকে সুদ এবং সংগঠন থেকে মুনাফা। অর্থাৎ জাতীয় আয় পদ্ধতির জাতীয় আয় সমান সমান আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি। এখানে আর রেন্ট খাজনা, ডাব্লিউ ওয়েজ মজুরি, আই বা আর রেট অফ ইন্টারেস্ট এবং পি প্রফিট। এই চারটি যোগ করে আয় পদ্ধতির জাতীয় আয় পরিমাপ করা হয়। দ্বিতীয় উদ্দীপকের তৃতীয় প্রশ্ন যেটা প্রয়োগমূলক, সেটা হচ্ছে জাহিদের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয় পরিমাপে কিভাবে সম্পৃক্ত হয়। জাহিদের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয়ের সাথে যেভাবে সম্পৃক্ত হয় সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে আমরা দেখতে পাই জাহিদ বাংলাদেশের নাগরিক, সে বিদেশে অর্থাৎ কাতারে কর্মরত। সে কাতারে কর্মরত থাকায় থেকে যে আয় করেন প্রতি মাসে তার আয়ের অংশ দেশে প্রেরণ করেন। সে তার কাতারে কর্মরত থেকে তার আয়ের অংশ যেটা দেশে প্রেরণ করেন সেটা দেশের যে মূলধনের সাথে সম্পৃক্ত হয়। জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত হওয়া মানে সেটা মূলধনের সাথে সম্পৃক্ত হওয়া। মূলধন আবার বিনিয়োগের সাথে সম্পৃক্ত, কেননা মোট উৎপাদন বা জাতীয় আয় উৎপাদনের সাথে বিদেশে কর্মরত যে শ্রমিক, বাংলাদেশে যে শ্রমিক বিদেশে কর্মরত তার যে আয় সেটা যদি দেশে প্রেরণ করে সেটা জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত। সেই জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত হয়ে সেটা জাতীয় মূলধন গঠনের ভূমিকা রাখে এবং জাতীয় মূলধন গঠনের ভূমিকা রাখে। এই মূলধন আবার বিনিয়োগে ব্যয় করা হয়, সেই মূলধন আবার বিনিয়োগ করা হয়, বিনিয়োগ থেকে আবার আয় আসে, মুনাফা আসে এবং তার আয় এইভাবে জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত হয়ে উৎপাদন এবং উন্নয়নে ভূমিকা রাখে এবং তার আয় এইভাবে জাতীয় আয়ের সাথে সম্পৃক্ত। চতুর্থ প্রশ্ন জ্ঞানমূলক, উচ্চতর দক্ষতা বিষয়ক। সেটা হচ্ছে মিস্টার ববির আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে? উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি মিস্টার ববি আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে না, কেন ববি বিদেশি নাগরিক, সে ব্রিটেনের নাগরিক। সে যে আয় করেন বাংলাদেশে সে তার আয় তার দেশে প্রেরণ করেন এবং দেশে প্রেরণ করলে সেই আয় তার নিজের এবং তার আত্মীয় স্বজনের সম্পদ। কেননা আমরা সমষ্টিক পর্যায়ে উৎপাদনের যে ধারণা সেখানে দেখি যে কোনো একটা অর্থ বৎসরে একটা নির্দিষ্ট সময়ে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পণ্য এবং সেবা উৎপাদন হয় তার মূল্যমান কি মোট দেশের উৎপাদন বলা হয়। কিন্তু দেশে উৎপাদনের যে পণ্য এবং সেবা উৎপাদন হয় সেখানে কোনো বিদেশি নাগরিক
যদি দেশে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে তার হিসাব মোট দেশের উৎপাদনের সাথে সম্পৃক্ত। কিন্তু জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে সেখানে বিদেশে কর্মরত শ্রমিক উৎপাদন হিসাব বা উৎপাদন হিসাব সেটা মোট দেশের উৎপাদন থেকে বাদ দিয়ে মোট জাতীয় আয় বা জাতীয় আয় বের করা হয়। সেই হিসাবে জাহিদের অর্থ, সেক্ষেত্রে জাহিদের মিস্টার ববির ব্রিটেনের নাগরিক, তার আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে না। এই হচ্ছে প্রথম অধ্যায়, অর্থাৎ সমষ্টিক পর্যায়ে উৎপাদন অধ্যায়ের উপর আলোচনার অ্যাপ্রোচ হিসাবে যে উদ্দীপক দেওয়া হয়েছে এবং তার উপর যে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নসমূহের উত্তর সম্পর্কিত বিষয়ে আলোকপাত। আমরা এই আলোকপাত থেকে যে ধারণা লাভ করলাম, তারপরেও আমরা পাঠ্য বই থেকে এই সংশ্লিষ্ট অধ্যায়ের যে সমস্ত টপিকস বা আলোচনার বিষয়গুলো আছে, যেমন সমষ্টিক উৎপাদন ধারণা, মোট দেশের উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, নির্জাতীয় উৎপাদন, জাতীয় আয়, মাথাপিছু আয়, এই সমস্ত আয় পরিমাপের গুরুত্ব, আয় পরিমাপ পদ্ধতি, আয় পরিমাপের অন্তরায় বা সমস্যা এবং সমস্যার সমাধান, এই সমস্ত বিষয়গুলো পাঠ্য বই থেকে বিস্তারিত ধারণা লাভ করে আমরা যেই কোনো দেওয়া উদ্দীপকের আলোকে যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা বিষয়ক উত্তর আমরা সমৃদ্ধ করতে পারি। আজকের এই আলোচনার মাধ্যমে প্রথম কার্য বা প্রথম টিউটোরিয়াল ভিডিও হিসেবে প্রথম বার্ষিক পরীক্ষার যে চ্যাপ্টারের উপর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার প্রথম পত্রের 4th অধ্যায়ের উপরে আলোচনা আমরা আজকে এখানেই শেষ করলাম। তোমরা আলোচনা থেকে ধারণা সমৃদ্ধ হয়ে নিজেরাও পাঠ্য বই অধ্যয়ন করে ভালোভাবে প্রস্তুতি নেবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। আমরা পরবর্তী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে 5ম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনার উপর যে সাজেশনের যে উদ্দীপক দেওয়া হয়েছে, তার আলোকে যে প্রশ্ন পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে আমরা আলোচনা করব। এই বলে আজকে আমরা আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এই আর বক্তব্য। ওকে।